মানে রিসার্চ মেথোডোলজির যে বেসিক বিষয়গুলো আছে এটা নিয়ে হচ্ছে আমরা একটু আলাপ করব। আর আমি রেজিস্ট্রেশন থেকে দেখলাম যে আমরা অলমোস্ট বেশিরভাগই হচ্ছে আহ, কি বলবো যে নিউবি, নতুন লার্নার আর কি। তো আমরা এই সেশন শুরু করার আগে একটা টিম ওয়ার্ক করা যাক। টিম ওয়ার্কটা কি? আমরা একটা গেম খেলি। এইটা হচ্ছে এটা পার্ট অফ টিম ওয়ার্ক। আমরা যখন কোনো টিম ওয়ার্ক করবো তার আগে টিম ওয়ার্ক করে আমাদের হচ্ছে আহ, কি বলবো জড়তাটাকে অ্যাভয়েড করা যায়। তো ফেভারিট কালার আপনারা কি করবেন? এই দেখেন চ্যাট বক্সে একটা লিংক দেওয়া আছে menti.com। এই menti.com এর যে 16 এই কোডটা দিলে আপনার হচ্ছে ফেভারিট কালারের একটা বক্স আসবে। তো আপনি এই ফেভারিট কালারে আপনার ফেভারিট কালার কি আপনি লিখবেন। ভাইয়া কোডটা একটু চ্যাট বক্সে লিখে দিলে ভালো হয়, বা আবার একটু বললে। 16 63 56, আচ্ছা লিখে দিচ্ছি। 16 63 56। আরেকবার দেখে নিই। 16 63 56। 16 63 56 লিখে দিচ্ছি কোড নাম্বার। menti.com এর লিঙ্কটাতে যে আপনি কোড নাম্বারটা দিলে আমাদের এটা ওপেন হবে। আমরা কি ইনস্ট্রাকশনটা বুঝতে পারছি? ভাইয়া এটা ওই যে আমি একটু বলতে চাচ্ছিলাম, ভাই আমি কামরুল। হ্যাঁ বলেন। ভাই ওই যে আপনি যে লিঙ্কটাতে দিছেন ওখানে গেলে আর কোড দিতে হয় না আর কি, মানে আপনি তো ডাইরেক্টলি লিঙ্ক দিছেন এই কারণে ওইটাতে গেলে আর কোড দেওয়া লাগবে না। এটাই আচ্ছা একটু আচ্ছা। মানে অনেকে হয়তো বুঝতে পারেনি আর কি। হ্যাঁ অনেকে ওই যে সংখ্যাটা লিখে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে জাস্ট আপনার কোডে হইলো ডাইরেক্টলি চলে যাওয়া যায় আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি একটু ভোটিংটা দেখি যে আমাদের হচ্ছে কালার আমরা কে কোনটা পছন্দ করি। আপনারা আমার ধারণা দেখতে পাচ্ছেন আপনাদের ভোটিং, তাই না? এখনো ব্ল্যাক হাইয়েস্ট আছে। ব্ল্যাক এর পরে আছে রেড আর ব্লু, পার্পল তারপরে আছে। আচ্ছা, মোটামুটি আমাদের ভোটিং শেষ। ভোটিং এ ব্ল্যাক হাইয়েস্ট ভোটিং ভোট পেয়ে হচ্ছে 1 নম্বরে আছে। তো আরো আরো ভোটিং চলতেছে না, মেরুন একটা আসছে। Purple। 17 জন ভোট দিচ্ছেন এখন পর্যন্ত। স্কাই ব্লু, আচ্ছা 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 ঠিক আছে, সমস্যা নাই। তাহলে এটা হচ্ছে আপনার কাইন্ড অফ আমাদের ভোটিং শেষ অলমোস্ট, তাই না? 17 জন ভোট দিচ্ছি, 13 জন, 6 জন আমরা দেই নাই। ঠিক আছে, ইটস ওকে। আচ্ছা, এটার এই গেম শোটার রেজাল্ট কি বা কেন এটা করলাম এটা একদম শেষে বলবো। এটা আপনার আপাতত মনে রাখুন যেটা একটা গেম ছিল। ঠিক আছে, এখন আমরা
যেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি। তো রিসার্চ মেথোডোলজিটা কি? বেসিক্যালি হচ্ছে আপনি একটা রিসার্চ কিভাবে করবেন, কিভাবে হচ্ছে আপনার এই জার্নিটা শুরু করতে হয়, সেটা নিয়ে একটা আলোচনা আর কি। আবারও একটা গেম খেলা যাক শুরুতে। আজকে শুরুতেই শুধু গেম চলতেছে। গেমটা কি? এরপরের গেমটা আমরা খেলবো হচ্ছে রিসার্চ। এই শব্দটা আমরা যখন শুনি, হ্যাঁ, তখন আসলে আমাদের কাছে কি কি শব্দ বা আপনার কি মনে হয়? হ্যাঁ, আপনার এক শব্দ বা কয়েকটা শব্দের মধ্যে এটা আপনি প্রকাশ করবেন। হোয়াট ডু ইউ মিন বাই রিসার্চ? এটারও কোড লাগবে না। যদি কোড দরকার হয় সেটা হচ্ছে 16 63 56 16 63 56। আমরা কি দ্বিতীয় লিংকটা অ্যাক্সেস করতে পারতেছি না কোনো প্রবলেম হচ্ছে? একটা ভোট আসছে, লার্নিং সামথিং নিউ, ফাইন্ড আউট আননোন। আচ্ছা, চারজন ভোট দিয়েছি আমরা, তার মধ্যে একজন ভুলে সংখ্যা দিয়ে ফেলছি। অ্যাড সামথিং এক্সট্রা, ফাইন্ড আউট আননোন, সার্চিং ফর আননোন। ওকে, study, analysis, creating, increase stock of knowledge, searching for unknown answer, something, elaborate integration, find out the unknown. আচ্ছা, মোটামুটি ভোট শেষ হয়ে গেছে। আর ব্যালট বক্সে ইয়ে পড়তেছে না 14। আর কেউ কিছু লিখবো? digging into something, study, analysis, creating, ভালো। 1 to 10 এর মধ্যে যে কটা ভোট করবে তারপর আমরা এটা সামারি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 ডান। আচ্ছা, দেখেন আপনারা এখানে অনেক কিছু লিখছেন। সামথিং নিউ, তারপরে অ্যাড সামথিং এক্সট্রা, লার্নিং, ইমপ্লিমেন্ট, আচ্ছা, অ্যানালাইসিস এভরি অ্যাসপেক্ট, ইলাবোরেশন, ইন্টিগ্রেশন, তারপরে হচ্ছে আমার নলেজটা আমি বাড়াতে চাই, কোনো কিছু ইনভেস্টিগেট করতে চাই, তারপর হচ্ছে নতুন কিছু খুঁজবো, নতুন কিছু জানবো, অজানাকে ফাইন্ড আউট দ্য আননোন, যেটা জানি না সেই বিষয়টা জানবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের সেশনে চলে যাই। সেশন হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু রিসার্চ মেথোডোলজি। আপনাদের প্রিলিমিনারি একটা ধারণা আছে অলমোস্ট, যে কয়েকজন ভোট করলেন সবারই হচ্ছে এই রিসার্চ মেথোডোলজি, রিসার্চ এই নিয়ে ইন ডেপথ না হলেও একটা প্রাথমিক বেজ আছে। আমি আপনাদের মোর্শেদ ভাই,
আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি গণস্বাস্থ্য থেকে 2006-7 ব্যাচে। এরপরে আর অল্প কিছু পড়াশোনা আছে এবং হচ্ছে হেলথ ইকোনমিক্সে। আচ্ছা, যে তথ্যগুলো বা কথাগুলো লিখতেন বা শব্দগুলো লিখতেন, হ্যাঁ, সেটাকে যদি আমি অ্যাগ্রিগেট করি, একসাথে করি, তাহলে আমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেফিনেশনটা দাঁড়ায় যাচ্ছে। দেখেন আপনারা যা যা লিখছেন তার একটা সুন্দর ছোট্ট সামারি। কি? রিসার্চ ইজ দ্য সিস্টেমেটিক কালেকশন, analysis and interpretation of data to answer a certain question or solve a problem. তার মানে হচ্ছে আমি শেষ থেকে শুরুর দিকে যাই, যে টু আনসার এ সার্টেন কোশ্চেন অর সলভ এ প্রবলেম, কোন একটা সমস্যার সমাধান কিভাবে আপনি করবেন? সিস্টেমেটিক কালেকশন। কি কালেকশন করবেন? ডাটা, তথ্য উপাত্ত। তারপরে সেটাকে অ্যানালাইসিস করবেন এবং সেটাকে আপনি ব্যাখ্যা করবেন। হ্যাঁ, তাহলে সব মিলে এই যে যা করলেন এর মাধ্যমে আপনি কি করলেন? একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করলেন এবং সেটা সিস্টেমেটিক্যালি, হ্যাঁ, নিয়ম মেনে। এটাই হচ্ছে রিসার্চ এক কথায়। আরো আপনার বড় ডেফিনেশন বা আরো ভেঙে ভেঙে ডেফিনেশন আছে, আমার মনে হয় আপনাদের জন্য এইটা সবচেয়ে প্যালাটেবল ডেফিনেশন হবে মনে রাখার জন্য। আচ্ছা, অবজেক্টিভস অফ রিসার্চ। আমরা রিসার্চ কেন করি? এই যে বললাম যে আমরা রিসার্চ করব বা রিসার্চ পড়বো, রিসার্চ জানবো, কেন করি? কেউ একজন ভলেন্টিয়ার হয়ে হচ্ছে এই স্লাইডটা দেখার আগে আপনাদের মধ্য থেকে একজন ভলেন্টিয়ার হয়ে বলেন তো যে আমরা রিসার্চ কেন করব? ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। ভাই আমি মাইশা, মাগুরা মেডিকেল কলেজ, সেশন 18-19। রিসার্চ করার মেইন কারণ হচ্ছে যে আমার কোনো একটা জিনিস জানা নাই, সেটাকে জানতে হবে, বা কোনো একটা জিনিস জানা আছে হয়তো বা সেটা খুব বিস্তারিত ভাবে বা বিস্তারিত জিনিসগুলো আমরা জানি না, ওইটার জন্য হচ্ছে আমরা রিসার্চ করব, বা ক্লিয়ার কোনো ধারণার জন্য। হ্যাঁ, তাহলে এই মাইশা যা বললো এটাকে আমরা এই অবজেক্টিভস এখানে যা আছে এর মধ্যে কোনটায় ফেলতে পারি? আপনারা তো সবাই স্লাইডটা দেখতে পাচ্ছেন, তাই না? অবজেক্টিভস অফ রিসার্চ দেখতে পাচ্ছি আমরা। জি ভাইয়া। মাইশা ছাড়া অন্য একজন অ্যাড করেন। মাইশা যে বললো এটাকে আপনি এই অবজেক্টিভের মধ্যে কোনটায় ফেলে দেওয়া যায়, মানে কোন ক্যাটাগরিতে পড়ে? কেউ কেউ ভলেন্টিয়ার হবেন না? না, তাহলে হচ্ছে আপনাদের হচ্ছে নাম ধরে ধরে বলতে হবে। দাঁড়ান, তাসকিরুল আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। তাসকিরুল, আপনি বলেন তো যে আমরা যে এই যে রিসার্চ অ্যাক্টিভিটি করব, হ্যাঁ, আমাদের এই অবজেক্টিভটা কি রিসার্চ অ্যাক্টিভিটি করার? মাইশাপু যেটা বললো ওটার মধ্যে আর আপনার স্লাইডটা দুটার মধ্যে অ্যাসেসমেন্ট এবং এক্সপ্লোরেশনের মধ্যে ওনার যে কথাটা বলছেন এটা আর কি ওই দুইটা কথার মধ্যে আছে মেবি। ওকে, ফাইন, অনেক ধন্যবাদ। তাহলে হচ্ছে মাইশা যে কথাটা বলছে যে কোন একটা জিনিস আমি অল্প জানি সেটাকে আমি আরেকটু এক্সপ্লোর করতে চাই, হ্যাঁ, সেটাকে হচ্ছে আমি আমার অবজেক্টিভ আর কি। তাহলে সেটাকে আমরা এক্সপ্লোরেশনে এখানে কনসিডার করতে পারি। আচ্ছা, এখানে আর কি কি অবজেক্টিভ আছে? আমার অ্যাসেসমেন্ট আছে, তারপরে কি ইভালুয়েশন আছে, তারপরে কি এক্সামিনেশন আছে, এরপরে কি কম্পারিজন আছে, তারপরে এস্টিমেশন এন্ড প্রপাগেশন। তাহলে হচ্ছে আমরা যত রিসার্চ করি, হ্যাঁ, সেই অবজেক্টিভ গুলোকে এই মানে মোটা দাগে এই 7টা ভাগে ফেলে দেওয়া যায়। যেমন কম্পারিজন যদি বলি, আমরা মনে করেন ড্রাগ এ এর সাথে মেডিসিন এ এর সাথে মেডিসিন বি এর হচ্ছে আমরা কম্পেয়ার করতে চাই যে কোনটা
আমার হাইপারটেনশন কন্ট্রোলে মোর ইফেক্টিভ। তারপরে ইভালুয়েশনে টু মেজার দ্য লেভেল অফ এক্সিস্টেন্স, exploration to uncover the reality facing a problem, assessment to observe the situation and infer results. আচ্ছা, propagation জিনিসটা কি? to declare a concept, theory, system or model. আর estimation to project probable level of happening. যেমন হচ্ছে আমরা যদি চিকুনগুনিয়া নিয়ে চিন্তা করি, হ্যাঁ, চিকুনগুনিয়া নিয়ে তো আপনি অনেক ধরনের স্টাডি করতে পারেন। তো আমরা আমাদের একটা রিসার্চ করতে পারি যে আপনার মনে করেন বা কোভিড এর কথা যদি চিন্তা করি, কোভিড এর আমরা 64 জেলায় 64 জেলায় ঠিক কত লোক হচ্ছে ইনফেক্টেড হলো, কতজন রিকভারি করলো, কত ডেথ হলো, হ্যাঁ, এটা তখন আমাদের এই রিসার্চের উদ্দেশ্যটা তখন কি দাঁড়াবে? এখানে অনেকগুলো ইস্যু আসবে, তার মধ্যে এস্টিমেশনটা আমরা এখানে কনসিডার করতে পারি। এছাড়া এই রিসার্চের মধ্যে ইভালুয়েশন হবে, তারপরে আপনার সিচুয়েশনটা এক্সপ্লোর হবে, আবার অ্যাসেসমেন্ট হবে। তাহলে এই হলো আমার ওভারঅল অবজেক্টিভস অফ রিসার্চ অ্যাক্টিভিটি। যত রিসার্চ আমরা করি তার হচ্ছে অবজেক্টিভস গুলো। আচ্ছা, আমরা বললাম যে এই যে রিসার্চ অ্যাক্টিভিটি অথবা প্রোগ্রাম আমরা যাই করি, হ্যাঁ, এটা কি আমাদের ডেইলি লাইফে বা হচ্ছে হিউম্যান লাইফ সেভিংসে কোনো ইম্প্যাক্ট ফেলে না? জাস্ট অনলি এটা মানে আমাদের কয়েকটা পাবলিকেশনস থাকবে, আমার একটা ডিগ্রি হবে, তারপরে আমি সায়েন্টিফিক কমিউনিটিতে আমাকে সবাই চিনবে, এই বিষয়গুলি কি মেইন ফ্যাক্ট না আমাদের লাইফেও আসলে আপনি সাধারণ মানুষের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ আপনার রিসার্চ কাজে লাগতে পারে? কি মনে হয় আমাদের? কেউ ভলান্টিয়ার হবেন? কি মনে হয় যে আমাদের এই কোয়ালিটি অফ লাইফ বলি না, মানুষের জীবন। কেউ একজন মাইক্রোফোন অন করছেন, বলেন। ভাইয়া উমাইমা আপু লিখছে ইমপ্রুভমেন্টে কাজে লাগতে পারে। কি মানে কি ইমপ্রুভমেন্টে কাজে লাগবে? মানে আমার মতে হচ্ছে আমাদের লাইফস্টাইল বা হচ্ছে আমাদের লাইফ কোয়ালিটি ইমপ্রুভমেন্টে। একটা এক্সাম্পল দিতে পারবেন যে আমার রিসার্চ অ্যাক্টিভিটি আমার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে বা হচ্ছে এটা প্রভাব ফেলে? আমরা যদি একটা এক্সাম্পল দিই, লাইক আমরা হচ্ছে রোগ রোগ নিয়ে হচ্ছে রিসার্চ করি, তো সেটা রিসার্চে হচ্ছে একটা আউটকাম বের হয়ে আসে, হতে পারে সেটা হচ্ছে আমরা ওই রোগের জন্য কোন মেডিসিন ভালো হবে বা হচ্ছে ওই রোগটা কোথায় বেশি আছে কোথায় কম হচ্ছে, ওই কোন রিসার্চ করি, তাহলে আমি বুঝতে পারবো যে হচ্ছে আমার এই রোগের জন্য যে এই রোগের উপর যে কাজ করতে হবে সেটা কোন এরিয়াতে বেশি কাজ করতে হবে, কোন এরিয়াতে কম কাজ করতে হবে, বা এই রোগের জন্য হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি ধরনের মেডিসিন কাজ করতে পারে না পারে, যেটা দিয়ে হচ্ছে ওই রোগটা ভালো হতে সাহায্য করবে। সো এই ধরনের এইভাবে হচ্ছে লাইফ ইম্প্যাক্ট ফেলতেছে, মানে লাইফ জীবন মাধ্যম। আচ্ছা, চমৎকার। মাইশা যে কথাগুলো বললো না, এটার মধ্যে আপনি কয়েকটা তথ্য আছে। সে দেখতে যাচ্ছে যে আপনার রোগের এটা এক্সটেনশন কতটুকু ছড়ানো আছে, হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি যদি নতুন কেস আইডেন্টিফাই করেন এটাকে ইনসিডেন্স বলে, প্রিভ্যালেন্স হচ্ছে নতুন এবং পুরাতন মিলে যে সংখ্যাটা দাঁড়াবে। আচ্ছা, তার মানে সে বলতে যাচ্ছে মনে করেন ঢাকা শহরে একটা কলেরা আউটব্রেক হলো, তখন আপনারা সবাই মিলে হচ্ছে তার রিসার্চ শুরু করলেন যে হচ্ছে কোন এরিয়াটা সবচেয়ে বেশি ইনফেক্টেড হয় বা মানে কেস আছে কলেরার। দেখা গেল যে মিরপুর এলাকাটায়, মিরপুরে যারা একটু নিম্ন মধ্য আয়ের মানুষ যেখানে থাকে তাদের থাকার জায়গাটা কম্পারেটিভলি ঘনবসতিপূর্ণ, তারা হচ্ছে পানি এবং খাবারের যে অ্যাক্সেস সেটা হচ্ছে স্বাস্থ্যসম্মত না, তাদের টয়লেট গুলো স্বাস্থ্যসম্মত না। এটা আপনারা রিসার্চ করে পেলেন। এছাড়া এই মাইশার এই এক্সাম্পলের সাথে আর কেউ অ্যাড করবেন? অন্য যে কেউ আপনার যা মনে হয়, হ্যাঁ, আপনি শেয়ার করেন যে রিসার্চ কিভাবে সাধারণ মানুষের
কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্টে কাজে লাগতে পারে। কে মাইক্রোফোন অন করছেন বলেন, নাম বলেন, তারপরে হচ্ছে আপনার এক্সাম্পলটা বলুন। হ্যালো ভাইয়া। ভাইয়া রাফি ভাইয়া একটা একটা পেপার পাবলিশ করছিল, সেটা হচ্ছে যে ডেঙ্গুটা হচ্ছে নন এন্ডেমিক এরিয়াতে হচ্ছিল, ওটার ক্ষেত্রে কি ইম্প্যাক্ট পড়তে পারে। জি, এটা আর কি একটা এন্ডেমিক কমিউনিটি ছাড়া অন্যখানে কিভাবে ছড়াচ্ছে বা ওটাতে কি ইফেক্ট ফেলতেছে এটাও জানার জন্য। তারপরে বর্তমানে যেমন ড্রাগ ট্রায়ালস গুলো হচ্ছে, যে জি, আইভারমেকটিন আর ডেক্সা, মানে বিভিন্ন ওষুধ কম্পারিজন মূলক যেটা হচ্ছে আর কি, যে কোনটা জি। ইউজ করলে কি পরিমাণ ফল পাওয়া যাচ্ছে, কোভিড এর ক্ষেত্রে যেটা হচ্ছে আর কি প্রচুর। আপনার নামটা বলেন। তাস্কির ভাইয়া। তাসকির, আচ্ছা জি জি ঠিক আছে। তাসকির যে এক্সাম্পলটা দিল যে রাফির রিসেন্ট পাবলিকেশনস নিয়ে, রাফি দেখছে যে ইন্ডেমিক এবং নন ইন্ডেমিক জোনে আপনার হচ্ছে ডেঙ্গু হওয়া নিয়ে না। জি ভাইয়া। জি জি আচ্ছা, তার মানে আমরা অনেকে ইন্ডেমিক এবং নন ইন্ডেমিক এই শব্দটার সাথে হয়তো পরিচিত না। এন্ডেমিক মানে হচ্ছে আপনার যেখানে কোন একটা রোগ বালাই ইউজুয়ালি থাকে, আর নন এন্ডেমিক মানে হচ্ছে ওই রোগটা যেখানে ইউজুয়ালি থাকে না। যদি সহজ করে বলি, আপনার হিল ট্র্যাক্টে আমরা বেড়াতে যাওয়ার আগে অ্যান্টি ম্যালেরিয়াল ওষুধ প্রোফাইল্যাক্সিস হিসেবে খেয়ে যাই না, অনেকে খেয়ে যায়। কারণটা কি, আমরা জানি হিল ট্র্যাক্টে ম্যালেরিয়ার প্রকোপটা বেশি। আবার হচ্ছে আপনার দেখেন প্লেইনল্যান্ডে আমরা যখন থাকি, নর্দার্ন পার্টে, যেমন আমি এখন রংপুরের দিকে আছি, এইদিকে কিন্তু আপনি যখন বেড়াতে আসবেন আপনার মানে হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল ওইভাবে মানে মেইন কনসার্ন না। এইটা হচ্ছে ইন্ডেমিক নন ইন্ডেমিক। আর ওই গল্পটা যেটা বললো যে হচ্ছে ইন্ডেমিক এবং নন ইন্ডেমিক জোনে আপনার এই ডেঙ্গুর প্রকোপটা নিয়ে দেখা গেছে যে এইটার ফলে হচ্ছে ডে টু ডে লাইফে ইম্প্যাক্টটা কি পড়তেছে আর কি। আচ্ছা, আমরা আপনাদেরকে আরেকটা খুব চমৎকার এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আপনাদেরকে দেই। আচ্ছা, টমের একটা ছবি বের করেছিলাম। আজকে আমার অবস্থা এরকম, খুব ঘুম আসতেছে আমার। যদি আপনার সেশন চলতে চলতে ঘুমিয়ে যাই তাহলে কিছু মনে করেন না। আচ্ছা, যাই হোক, মজা করলাম। সেটা হলো ওআরএস ইন ডায়রিয়া। রিসার্চ মেথোডোলজি আপনি পড়তে চাইলে অনলাইনে প্রচুর রিসোর্স আছে, হ্যাঁ, কিন্তু এই পার্সেট মানে এটার পিছনের গল্পটা কি, আপনি যদি ফ্রেমওয়ার্কটা না বুঝেন তাহলে হবে কি, আপনি মুখস্থ করবেন, আলটিমেটলি সব ভুলে যাবেন। এবং হচ্ছে আপনি যখন আপনার এটা রিপ্রোডিউস করা দরকার হয়, মানুষ সাধারণত কোন নতুন জিনিস শিখে কারণ সে যাতে এটা রিপ্রোডিউস করতে পারে। তো এই রিপ্রোডাকশনে যে আপনি প্রপার ইনফরমেশন আবার মনে করতে পারবেন না। তো এখানে দেখেন আমরা এই যে পাবমেড সেন্ট্রালে যে ওআরএস ইন ডায়রিয়া দিলাম, তাহলে এখানে অ্যাকিউট ডায়রিয়া এভিডেন্স বেসড ম্যানেজমেন্ট। আরেকটা গল্প আছে, খুব সুন্দর গল্প, বাংলাদেশের সাকসেস কেস ইন কমবেটিং চাইল্ডহুড ডায়রিয়া। দুইটাই ফ্রি আর্টিকেল, হ্যাঁ, ফ্রি পিএমসি আর্টিকেল, ফ্রি আর্টিকেল। তাহলে এখানে দেখেন অ্যাকিউট ডায়রিয়া এভিডেন্স বেসড ম্যানেজমেন্ট মানে কি করলে অ্যাকিউট ডায়রিয়ার ট্রিটমেন্টটা ভালো হবে তাই নিয়ে হচ্ছে ওনারা হচ্ছে রিসার্চ করে একটা ম্যানেজমেন্ট লাইন আপ দাঁড় করেছেন এখানে। এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে আপনার কি বলবো, সারাংশ আর কি, বা মুখবন্ধ। মুখবন্ধ আমরা বলি না, যে কোনো আপনার দেখবেন রিপোর্টের সামনে প্রিফেস লেখা থাকে, কাইন্ড অফ এরকম। এখানে আপনার এই স্টাডি সম্বন্ধে একটা ব্রিফ ওভারভিউ আছে।
এবং এখানে কনক্লুশনে কি লিখছে, হাইড্রেশন এন্ড নিউট্রিশন আর দি ইন্টারভেনশন উইথ দ্য গ্রেটেস্ট ইম্প্যাক্ট অন দ্য কোর্স অফ অ্যাকিউট ডায়রিয়া। এই সিদ্ধান্তে পৌঁছাইতে গেলে ওনাকে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হয়েছে যে হাইড্রেশন এবং নিউট্রিশন আমি যদি অ্যাপ্লাই করি অ্যাকিউট ডায়রিয়া কেসে কি ধরনের হাইড্রেশনটা আমি কি লেভেলে দিব, নিউট্রিশনটার ধরনটা কেমন হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে যাদেরকে দিব তাদেরও তো বয়সে হেরফের থাকবে, ডায়রিয়ার কেস আপনার ছোট বাচ্চা থাকবে, মাঝারি বয়সে থাকবে, বয়স্ক থাকবে। তাহলে কি এই তথ্যগুলো তাকে সংগ্রহ করতে হয়েছে। তারপর হচ্ছে হাইড্রেশন এবং নিউট্রিশন অ্যাপ্লাই করছে উনি, এবং পরে হচ্ছে উনি একটা কনক্লুশনে পৌঁছাইছে, হ্যাঁ এই দুইটা জিনিস আমি যদি অ্যাকিউট ডায়রিয়ায় আমি প্রোভাইড করি তাহলে এটা লাইফ সেভিং হতে পারে। এটা চ্যাট বক্সে আপনাদের শেয়ার করতেছি, তো আপনারা হ্যাঁ নাফিসা ইসলাম একটা লিখছেন যে হচ্ছে any solution came out from the researching into any disease can be implemented in community। হ্যাঁ এক্স্যাক্টলি। উমাইমা আক্তার লিখছেন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে যদি রিসার্চটা হয় তাহলে কোনটা বেশি রেজিস্ট্যান্স হচ্ছে, নতুন কোন রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া ডেভেলপ হয়েছে কিনা এটসেট্রা। হ্যাঁ এটাও একটা ভালো এক্সাম্পল প্রোভাইড করছেন। আচ্ছা, এটা কি বাংলাদেশের সাকসেস কেস ইন কমব্যাটিং চাইল্ডহুড ডায়রিয়া? এটা খুব চমৎকার একটা আর্টিকেল হবে, পড়ে খুব মজা লাগবে। মানে হচ্ছে আপনি পুরোটা না বুঝলেও আপনি কি করবেন, এই কনক্লুশনটা পড়বেন, আবার রেজাল্টটা পড়বেন। এটা একটা ভালো পেপার হবে। আপনাদের যখন সময় থাকবে তখন এটা অল্প অল্প করে পড়বেন, একবার না বুঝলে 4-5 বার পড়বেন। হ্যাঁ, তারপর দেখবেন যে অ্যাটলিস্ট 4-5 বার পড়ার পরে এটার কনসেপ্টটা আপনি ধরে ফেলছেন যে গল্পটা কি বলতে চাই। আচ্ছা, তাহলে ইমপ্যাক্ট অন লাইফস আমরা দেখলাম যে হ্যাঁ রিসার্চ অ্যাক্টিভিটি আমাদের লাইফ সেভিংসে এবং কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্টে এটা খুব ইফেক্টিভ। আচ্ছা, এখন আমরা একটা রিসার্চ ওয়ার্ক করলাম, এটা কি কি আমার কোয়ালিটি বা গুণাবলী থাকলে আমি বলবো যে আমার এই গবেষণার কাজটা হচ্ছে একটা ভালো গবেষণা ছিল। সেটা হচ্ছে আপনাকে আপনি যে গবেষণাটা করলেন এটা কতটুকু ইম্প্যাক্টফুল, আপনি এটা কিভাবে হচ্ছে আপনি এক্সপ্লেইন করবেন। প্রথম কথা হচ্ছে আমরা যখন এই যে বাড়ি বানাই, হ্যাঁ, তো তখন বাড়ি বানানোর সময় কি করে, বাড়ি বানানোর সময় প্রথমে একটা ডিজাইন করে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি করে আপনার অর্থ লাগবে, টাকাটা জোগাড় করতে হয়, তারপরে আর কি করতে হয় আপনার সয়েল টেস্ট করতে হয় যে এটা আপনি কতটুকু মানে কয়তলা বাড়ি করতে পারবেন, তারপর হচ্ছে ওখানে আপনার বিভিন্ন অথরিটির কাছ থেকে হচ্ছে আপনার পারমিশন নিতে হয়। এরপরে আপনি কি করবেন, ম্যান পাওয়ার মানি এটা ইনভেস্ট করে শুরু করবেন। তার মানে আপনার প্রথমে একটা ব্লু প্রিন্ট থাকবে, একটা নকশা থাকবে আর কি। সেই নকশা থেকে আপনি বিভিন্ন রিসোর্স হচ্ছে এখানে ইনভেস্ট করবেন। তাহলে আপনার এই একটা রিসার্চ গুড হলো কিনা বা প্রপার কিনা সেইটা আমরা আসলে কিভাবে বুঝবো, আমাকে প্রথম হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, একটা নিয়মের মধ্যে দিয়ে যেতে হবে। আমার ইচ্ছা হলো আমি হচ্ছে ইচ্ছা মতো পপুলেশন সিলেক্ট করলাম, এটা মানে সম্ভব হয় না, মানে গুড রিসার্চের ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে না। আপনাকে লজিক্যাল হতে হবে, আপনি যে স্টাডি করতেছেন এর পিছনে একটা যুক্তি থাকতে হবে। আচ্ছা, এটা ইম্পেরিক্যাল হওয়া লাগবে, ইম্পেরিক্যাল থেকে এভিডেন্স বেসড। তারপর হচ্ছে কি আপনার রেপ্লাইকেবল মানে হচ্ছে আপনি একটা স্টাডি করলেন যেটা হচ্ছে খুলনাতে সেম কাইন্ড অফ প্রবলেম
আমার রংপুরেও দেখা দিল। তো আপনার এই মেথড এবং আপনার এই প্রসিডিওর এটার জন্য আমি রংপুরেও অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, যে ওইখানে উনি স্যানিটেশন প্রবলেম নিয়ে কিভাবে কাজ করছিল, খুলনায় হরিজন সম্প্রদায়ের হচ্ছে আবাসনে আপনি হচ্ছে একটা স্টাডি করছেন। তো এটাকে যদি একই সমস্যাটা, ওনাদের যে স্বাস্থ্য সমস্যাটা আছে, এটা যদি আমার রংপুরেও হরিজনদের মধ্যে দেখা দেয়, আমি যেন এটা রেপ্লিকেট করতে পারি। তারপর আপনি যে স্টাডিটা করবেন তার উদ্দেশ্য কি, হ্যাঁ, এবং এটার কনসেপ্ট, এটার একটা ওই যে ব্লু প্রিন্ট বললাম যে বাড়ি বানানোর আগে একটা নকশা করে, সেই নকশাটা আপনার আগে ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তারপরে কি আপনার যে রেজাল্ট আসবে সেটা যেন অবজেক্টিভ একটা রেজাল্ট আপনি পান। এবং আপনি যদি ভালো রিসার্চার হয়ে থাকেন, হ্যাঁ, যে বলা হচ্ছে যে গুড রিসার্চ স্টাডি, তাহলে আপনি কি করবেন, আপনার এই স্টাডির মধ্যে কি কি ফ্লজ আছে, আপনার ইথিক্যাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে কিছু আছে কিনা, এটা আপনি ওখানে স্টেট করবেন বা বলবেন। তারপরে কি আপনি যে তথ্য উপাত্তগুলো আমাদের সামনে প্রকাশ করতেছেন, এখানে আপনি কোনো আনইথিক্যাল কাজ করবেন না। যে আপনি ফিল্ডে তথ্য কালেক্ট করেননি, ঘরে বসে বসে তথ্য বানিয়ে আপনি বললেন যে হ্যাঁ এটা আমার স্টাডির রিপোর্ট, এটা আমার স্টাডির ডাটা, তাহলে আপনার ফলস ডাটায় আপনার ফলস রিপোর্ট হবে এবং ওইটা সবাই জানবে যে এটা সত্য, কিন্তু আসলে এটা সত্য নয়, এটা আনইথিক্যাল। তারপরে কি আপনি এটাকে যে অ্যানালাইসিস করবেন, এটাকে যে প্রিপেয়ার করবেন, হ্যাঁ, সেইখানেও কি হবে, আপনার প্রপার জাস্টিফিকেশন এবং প্রপার ওয়েতে করতে হবে। আর এটা কি, দ্য রিসার্চার ইজ এক্সপিরিয়েন্সড and has a good reputation and is a person of integrity. এইটা আমাদের বেলায় অ্যাপ্লাইকেবল না, আমরা হচ্ছে নিউবিজ, আমরা এক্সপিরিয়েন্স না, তবে আমাদের পার্সন অফ ইন্টিগ্রিটি এই ক্যাটাগরিটা আমাদের আছে, মানে এই বৈশিষ্ট্যটা আমাদের আছে। আচ্ছা, এখন দেখা যাক স্টেপস অফ রিসার্চ অ্যাক্টিভিটি। আমি একটা রিসার্চ করতে চাই, হ্যাঁ, তাহলে আমি এটা শুরু করব কিভাবে? প্রথম ইস্যুটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফিকেশনস, হ্যাঁ, তারপর আপনি কি করবেন, এই প্রবলেম আইডেন্টিফিকেশনস এর পরে সেই প্রবলেমটা নিয়ে হচ্ছে আপনি একটু পড়াশোনা করবেন যে আচ্ছা এই বিষয় নিয়ে কি কি তথ্য প্রকাশ করা আছে, কি কি হচ্ছে আপনার বাংলাদেশে এক সমস্যা নিয়ে, হয়তো সিলেটে স্টাডিতে কি আছে, চিটাগংয়ের স্টাডিতে কি আছে, আমার খুলনার স্টাডিতে কি আছে, অথবা আমার বগুড়ার স্টাডিতে কি আছে। আচ্ছা, তো এখন বলা হচ্ছে যে প্রবলেম আইডেন্টিফিকেশনস, হ্যাঁ, প্রবলেম আইডেন্টিফিকেশনসটা আপনার এই জন্য প্রথমে কি করতে হবে, আইডিয়া জেনারেট করতে হবে। তাহলে আইডিয়া আমি কোথায় পাবো? আমার আশেপাশে তো ওই যে একটা কথা আছে যে আপনার মন যা জানে না চোখে তা দেখতে পায় না। হ্যাঁ, আপনি যদি কার্ডিয়াক মারমার যদি আপনি মানে ডিফারেন্সিয়েট না করতে পারেন, আপনাকে স্টেথো দিলেও আপনি বুঝতে পারবেন না যে এই লোকের কার্ডিয়াক মারমার আছে। আপনার কাছে মনে হবে যে এটা নর্মাল হার্ট সাউন্ড। বড় জোর আপনি বলতে পারবেন যে না আমি বিটটা ভালো বুঝতে পারতেছি না। তারপরে হচ্ছে আপনার স্কিন লিশন গুলি, হ্যাঁ, আপনি যদি হচ্ছে জানেন না ডিফারেন্সিয়েট করতে, তাহলে আপনি চোখে দেখলেও এটা ডিসাইড করতে পারবেন না। ওই জন্য বলে যে মন যা জানে না চোখ হচ্ছে সামনে থাকলেও দেখতে পায় না। এটা খুব মানে ভালো দুইটা শব্দ মানে বাক্য আছে, আমি মানে ওইভাবে বলতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে ফ্রম হোয়ার আই ক্যান গেট আইডিয়া আমি কোথেকে পেতে পারি যে এই সমস্যাটা নিয়ে আমি রিসার্চ করব, এই নিয়ে আমাদের মধ্যে থেকে কেউ ভলান্টিয়ার হবে যে আমি রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশনস এবং রিসার্চ আইডিয়া গুলো কোথেকে আমি পেতে পারি, কিভাবে আমি পেতে পারি?
কোন সমস্যাটা হচ্ছে রিসার্চেবল, কোন সমস্যাটা রিসার্চ করার মতো না। হ্যাঁ, সমস্যা যেমন আপনার মনে করেন কি বলে যে আপনি ক্লাস থেকে ফিরে আপনার মনে হচ্ছে আমি এখন কফি খাবো, তো আপনি কফি খেতে যেয়ে দেখা গেল যে আপনার চিনি নাই, তো এটা তো একটা প্রবলেম। তাহলে এটা কি রিসার্চেবল? তাহলে আমি কোন প্রবলেমটাকে আমার রিসার্চেবল প্রবলেম, কোনটা রিসার্চেবল প্রবলেম না, এন্ড হাউ ক্যান আই গেট রিসার্চ আইডিয়াস? শেয়ার করেন, যে কোনো একজন ভলেন্টিয়ার হয়ে শেয়ার করেন। কেউ শেয়ার করবে না? তাহলে আবার নাম ধরে ধরে বলতে হবে। হ্যাঁ, কে মাইক্রোফোন অন করছেন বলেন। ভাইয়া আমি মাইশা, মাইশা। জি ভাইয়া। আপনি আপনি এখন অফ থাকবেন। আপনি সব অ্যান্সার দিয়ে ফেললে বাকিরা পার্টিসিপেট করতে মানে সহজে মুখ খুলতে যাবে না। আমি এই জন্যই হচ্ছে ভয়ে ভয়ে মাইক্রোফোন অন করছিলাম। না না, ভয়ের কিছু নাই, কোনো সমস্যা নাই। রিফাত বিন শরীফ, রিফাত কে আছেন আমাদের সাথে আজকে? নাই। ভাইয়া এখানে হচ্ছে মেসেজে একজন লিখেছে যে যেটা হেলথ এন্ড এনভায়রনমেন্টের উপর ইমপ্যাক্ট আছে এমন যে কোনো প্রবলেম। হেলথ এন্ড এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট, হ্যাঁ গুড। ভাইয়া আমি কিছু বলবো? হ্যাঁ বলেন না, নাম বলেন নাকি? ভাইয়া আমার নাম আদিয়াত। আচ্ছা জি বলেন। আচ্ছা ভাই, আমার মনে হয় যে রিসার্চের যেসব সাইট আছে যেগুলোতে রিসার্চ নিয়ে লেখা হয় বা সেগুলো যদি আমরা মাঝে মাঝে দেখি, তাইলে আমরা একে তো ধারণা পাবো যে নর্মালি কোন কোন জিনিসগুলো নিয়ে রিসার্চ করা হয়। পাশাপাশি আরেকটা জিনিস হবে যে কোন জিনিসটা নিয়ে এখনো রিসার্চ করা হয়নি সেটাও আমরা একটা আইডিয়া পাবো। তাহলে পরে আমরা যখন রিসার্চ করতে যাব বা কিছু, তখন এই জিনিসটা কাজে লাগাতে পারবো। জি অনেক ধন্যবাদ। মানে উনি একটু অ্যাডভান্স স্টেজে হচ্ছে আপনার আইডিয়াটা আমাদের সাথে শেয়ার করছে। বেসিক্যালি হচ্ছে আপনার রিসার্চ প্রবলেম আইডেন্টিফিকেশন। আপনি দেখেন হেলদি এজিং বলে একটা বিষয় আছে, হ্যাঁ আমাদের দেশে কিন্তু এখন আপনার কি হচ্ছে আপনার ইয়াং পপুলেশন আমরা এখন বেশি, 25 to 40 ইয়ার্স এজ, এই গ্রুপের পপুলেশন আমাদের বেশি, এবং সবাই কি শহরমুখী। এর ফলে কি হচ্ছে আপনার এলডারলি যারা, হ্যাঁ তাদেরকে কি করতেছে যে এই যে আপনার নিউক্লিয়ার ফ্যামিলিজ তৈরি হচ্ছে, অর্থনৈতিক উন্নতির সাথে সাথে গ্রাম থেকে যারা অল্প আয়ের মানুষ তারা কি করতেছে আপনার এই বিভিন্ন সবচেয়ে বেশি লোক তো মানে কাজ করে হচ্ছে গার্মেন্টস সেক্টরে। তো গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে তাদের দেখবেন হাজবেন্ড ওয়াইফ, তাদের একটা ছোট্ট বাচ্চা থাকে বা দুইটা বাচ্চা থাকে। তো ওনাদের এদের তো হচ্ছে দুই পক্ষেরই মা থাকে বাবা থাকে, ওনারা কি থাকে গ্রামে থাকে। তো সেক্ষেত্রে এই যে হেলদি এজিং কনসেপ্টটাতে এখন চিন্তা ভাবনা করা হচ্ছে এই যে একটা বড় একটা পপুলেশন যারা 25 থেকে 40 বছরের মধ্যে আছে, এরা তো আগামী 20 ইয়ার্স পরে অ্যাডভান্স এজের দিকে আগাবে। হ্যাঁ তখন তাহলে এই অ্যাডভান্স এজের লোকদের আসলে কি প্রবলেম হয় সেইটা নিয়ে হচ্ছে আপনার একটা চিন্তা ভাবনা চলতেছে, যে তাদের খাবার নিয়ে কি প্রবলেম হয়, তাদের মানসিক অবস্থা কেমন থাকে, হ্যাঁ তাদের বাড়িতে নাতিপুতি ছেলে মেয়ে কেউ নাই, সে যে হাসপাতালে যাবে তাকে নিয়ে যাওয়ার মতো কেউ নাই। তো এই যে পুরো বিষয়টাকে নিয়ে আপনি ইনডেপথ ইনফরমেশন অ্যানালাইসিস, তাদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্ট ইত্যাদি নিয়ে ভাবা, এটা একটা বড় এখন রিসার্চ কনসার্ন। আমার মানে বাংলাদেশে এখন এটা একটা ইমার্জিং রিসার্চ কনসার্ন আর কি, হেলদি এজিং। আচ্ছা আরেকটা গল্প আপনাদের সাথে শেয়ার করা যায়, সেটা হচ্ছে বাংলাদেশে ম্যাটারনাল মর্টালিটি রেশিও, হ্যাঁ মানে মায়েরা কেন মারা যায়, টপ 3 কজ, হ্যাঁ বা আপনাদের আইডিয়া থেকে বলেন 3টা কারণ বলেন যে কারণে আপনাদের কাছে মনে হয় যে হচ্ছে মায়েরা মারা যায়। আপনারা তো হচ্ছে মোস্টলি ফার্স্ট ইয়ার থেকে 5th ইয়ার পার্টিসিপেন্ট সবচেয়ে বেশি, এছাড়া হচ্ছে 5th ইয়ার এবং ইন্টার্ন ফিজিশিয়ান এরকম মিলে একটা অংশ আছে। তো আপনারা হচ্ছে এই মেডিকেল কলেজের এরিয়ার বাইরে চিন্তা করেন, আপনারা আপনার আশেপাশে তো দেখেন
আপনার আত্মীয় স্বজন বা হচ্ছে গ্রামের থেকে বিভিন্ন সময় শোনেন যে অমুকে মারা গেছে বাচ্চা হইতে যে, অথবা অন্য কোনো কারণে, আপনারা যে স্টোরিগুলি দেখেন বা শোনেন, হ্যাঁ, সেইখান থেকে কয়েকটা শেয়ার করেন যে বাংলাদেশে ম্যাটারনাল মর্টালিটি রেশিও, হ্যাঁ, হচ্ছে বা মায়ের মৃত্যুর পিছনে কোন কারণগুলো দায়ী। ভাইয়া ওই কমেন্টে অনেকে লিখতেছে যে ল্যাক অফ এক্সপিরিয়েন্স, একজন লিখেছে, আরেকজন লিখছে যাতায়াতের সমস্যা, ল্যাক অফ হসপিটালাইজেশন, আরেকজন লিখে নাফিসাপুর লিখেছে রুরাল ইনঅ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট ডিউরিং ডেলিভারি। হ্যাঁ, আর্লি ম্যারেজ লিখছে হচ্ছে তাহিয়া তাসনিম, ওমাইমা আক্তার লিখছে যাতায়াতের সমস্যা, ল্যাক অফ হসপিটালাইজেশন। গুড। প্ল্যাটফর্ম রিসার্চ উইং, এটা মনে হয় তামিম লিখছে না? তামিম লিখছে পিপিএইচ, ল্যাক অফ এক্সপেরিয়েন্স। রুরাল ইনঅ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট ডিউরিং ডেলিভারি, হ্যাঁ, ঠিক টাইম মতো হসপিটালে পৌঁছায় না। আন্ডার এজড, আচ্ছা। ব্লিডিং আফটার ডেলিভারি, আচ্ছা। অবস্ট্রাক্টেড লিভার, এক্লাম্পসিয়া, পিপিএইচ। আচ্ছা, এখানে অনেকগুলো কজ আসছে, ঠিক আছে। তাহলে এখন আপনার এই কজের মধ্যে পোস্টপার্টাম হিমোরেজটাকে হচ্ছে আপনার খুব রিমার্কেবল কজ ধরা হয় বাংলাদেশে এখনো। হার্ড টু রিচ এরিয়া বা অন্যান্য এলাকাগুলোতে এই মায়েরা হসপিটাল আসতে যথেষ্ট হচ্ছে আপনার ব্যারিয়ার ফেস করে। তো এটা কি আদৌ আমাদের রিসার্চেবল কোনো ইস্যু কিনা পোস্টপার্টাম হিমোরেজ? তো এটা আমরা কিভাবে বুঝতে পারি? আপনার রিসার্চেবল আইডিয়াস বা হচ্ছে ইনফরমেশন আপনি এক নাম্বার পেতে পারেন হচ্ছে নিউজ পেপার। রেগুলার যদি নিউজ পেপার পড়েন, উন্মাদ কার্টুন পত্রিকা কেউ দেখছেন বা পড়ছেন আহসান হাবিবের? কার্টুন পত্রিকা আমরা কেউ পড়ি না, তাই না? আচ্ছা, পড়ছেন। আচ্ছা, উন্মাদে হচ্ছে আপনার কি, উন্মাদের আহসান হাবিবকে একবার জিজ্ঞেস করছিল যে আপনার এই কার্টুনের জন্য আপনি আইডিয়া কোথায় পান? তো তখন উনি বলছেন যে আমরা তো আসলে ক্যাজুয়াল অফিস করি না, আমরা হচ্ছে চায়ের টং দোকানে যাই, মানুষের সাথে গল্প করি, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা ওই যে লোকাল বাসে যখন যাই তখন হচ্ছে লোকে কোন বিষয় নিয়ে হচ্ছে কনভারসেশন করে সেইটাকে হচ্ছে আমরা মানে মনোযোগ দিয়ে শুনি। কার্টুনিস্টরা তো সবকিছু হচ্ছে আপনাকে ইয়ে করে, ক্রিটিসাইজ করে, তাই। তো ওরা এই ধরনের কনসেপ্ট থেকে কি করে, তাদের কার্টুনটাকে রেডি করে। একজন রিসার্চার কিন্তু নট অনলি টেক্সট বুক নলেজ, হ্যাঁ, তার চারপাশে হচ্ছে ইয়েটা রাখতে হয়, কি বলে, বিভিন্ন ইনফরমেশন পারসেপশন, তথ্য যেন আপনার কাছে আসে বিনা বাধায়, হ্যাঁ, মেন্টালি আপনার এই ব্যারিয়ার গুলি ফ্রি রাখতে হয়, আপনার কাছে যেন সব ধরনের তথ্য আসে, পরে ওইখান থেকে আপনি হচ্ছে স্ক্রিন করে কোনটা রিসার্চেবল কোনটা রিসার্চেবল না, এবং এটা নন জাজমেন্টাল। আপনার কাছে যে তথ্যগুলো আসবে এটা আপনি কোনো জাজ করবেন না, হ্যাঁ এটা এটা ওটা না, তারপর আপনি একটা রিসার্চেবল ফর্মে দাঁড় করাবেন। তাহলে এই যে আপনি দেখেন ম্যাটারনাল মর্টালিটি রেট, এটার পিছনে একটা বলা হচ্ছে যে আপনার পোস্টপার্টাম হিমোরেজ একটা বড় ইস্যু। হেলথ ফ্যাসিলিটি সার্ভে, হ্যাঁ, হেলথ ফ্যাসিলিটি সার্ভে বাংলাদেশ 2017, এটা একটা সার্ভে বাংলাদেশে করা হয়েছিল যে আপনার আমাদের যে হেলথ সেন্টার গুলো আছে এখানে আপনার প্রয়োজনীয় ঔষধ আচ্ছা, তো আপনার এই প্রয়োজনীয় ঔষধ, তারপর হচ্ছে আপনার যা যা ইন্টারভেনশনের জন্য দরকার হয় এগুলি কেমন আছে কেমন থাকে, এরকম একটা সার্ভে। এটা খুব চমৎকার একটা সার্ভে। আপনারা কি করবেন, আপনাদের পুরো সার্ভেটা পড়াটা কঠিন হবে, আপনারা শুধু শুরুর দিকে সামারিটা পড়বেন, ইনিশিয়াল সামারি।
সামারি পড়লে দেখবেন যে ওখানে একটা গল্প দাঁড়াবে, হ্যাঁ, প্রত্যেকটা রিপোর্টের একটা গল্প থাকে। তো এখানে দেখবেন এই যে ম্যাক্সালফ টক্সেমিয়া অফ প্রেগন্যান্সিতে এটা ব্যবহার করে, তাই না? তো এই ম্যাক্সালফটা আমাদের মাত্র 14% to 17% ফ্যাসিলিটিতে হচ্ছে অ্যাভেলেবল। তাহলে এইটা একটা রিসার্চ কোশ্চেন হতে পারে, কেন যে ম্যাক্সালফটা একটা লাইফ সেভিং মেডিসিন হওয়া সত্ত্বেও কেন আমার হচ্ছে হেলথ ফ্যাসিলিটি থাকে না? এখানে নট অনলি আপনার ট্রিটমেন্ট পারপাস বাট অলসো এখানে আপনার সোশ্যাল এবং হচ্ছে অন্যান্য ফ্যাক্টরও রিলেটেড থাকে। যেমন হচ্ছে সিজারের পেশেন্ট আসছে, এখন এটা যদি চেয়ারম্যান সাহেবের কি বলে এটাকে ছেলের বউ হয়, তাইলে তো আপনি যদি এটা ম্যানেজ করতে পারেন ভালো, ম্যানেজ না করতে পারলে তো আপনার মারধর করবে, ভাঙচুর করবে। তো ডাক্তার দেখা গেল তখন ঝামেলা এড়ানোর জন্য ওনাকে রেফার করে দিল। তার মানে হচ্ছে আপনার এখানে ডক্টর পেশেন্ট রিলেশনশিপের একটা ইস্যু থাকে। একটা হচ্ছে আপনার অ্যাভেলেবিলিটির উপর একটা বিষয় থাকে, যে হেলথ ফ্যাসিলিটির চাহিদা এবং সেই অনুযায়ী প্রদান একটা বিষয় থাকে। তারপরে এখানে আপনার ওই এলাকায় আর কোনো ইস্যু আছে কিনা, যেই জন্য হচ্ছে আপনার এই প্রিএক্লামশিয়া আপনার মনে করেন আপনার একটা ফ্যাসিলিটিতে ম্যাক্সালফের চাহিদা অনেক বেশি, পাশের হাসপাতালে হয়তো চাহিদাটা অত বেশি না বা মোটামুটি স্বাভাবিক, তখন আপনি প্রিএক্লামশিয়ার সোশ্যাল পার্সপেক্টিভটাও এখানে ফাইন্ড আউট করতে পারেন। তাহলে এইভাবে হচ্ছে আপনার সারাউন্ডিংস, আপনার চারপাশে যে সমস্যাগুলো আছে এখান থেকে হচ্ছে আপনি আইডিয়াগুলো পাবেন। যেমন আমার আম্মা হচ্ছে আপনার ক্রনিক ডিজিজ মানে ক্লায়েন্ট, অনেকগুলো ক্রনিক ডিজিজই আছে। তো তো ওনার হচ্ছে আপনার এই যে মানে অ্যাডভান্সিং এজ বা সিনিয়র সিটিজেন যারা আছে, সিনিয়র সিটিজেন নিয়ে আপনি যদি কোনো রিসার্চ করতে চান, আপনার প্যারেন্টস এর বয়স যদি অ্যাবভ 55 অ্যারাউন্ড 60 হয়, আপনি ওনাকে ভালো করে দেখবেন। সিনিয়র সিটিজেন নিয়ে আপনার আইডিয়ার অভাব হবে না যে আর কি কি করা যেতে পারে। যদি আমি ম্যাটারনাল হেলথ নিয়ে করতে চাই, আমি নিজে যদি মা হয়ে থাকি, আমাকে দেখলেই হবে, যথেষ্ট। এর চেয়ে বড় রিসোর্স মানে আপাতত লাগবে না। চাইল্ড হেলথ নিয়ে যদি আপনি চিন্তা করতে চান, আপনার ভাইয়ের কিংবা আপনার যদি বাচ্চা থাকে, ফ্যামিলিতে যদি কোনো ছোট বেবি থাকে, সে আসলে কিভাবে ছোট থেকে বড় মানে বেড়ে উঠতেছে, এই বিষয়টা আপনি ফলো করলেই আপনি এখান থেকে অনেক আইডিয়া পাবেন চাইল্ড হেলথ নিয়ে কি কি কাজ করা যায়। হ্যাঁ, যেমন হচ্ছে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম একটা বিষয় আছে। হ্যাঁ, সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম, এটাকে বলে ছোট্ট করে বলে SIDS। এটা গুগল করে দেখবেন বিষয়টা কি। এটা ছোট বাচ্চাদের যে আপনার ঘুমানোর যে পশ্চারের ইয়ে থাকে, হ্যাঁ, অনেক বাচ্চা দেখবেন হচ্ছে এই যে উপর হয়ে ঘুমায়, সামনের দিকটা এইভাবে দিয়ে ঘুমায়। তো এটা বলে যে এটা কখনোই যেন বাচ্চারা না করে, এইদিকে মানে নজর রাখতে হয় আর কি। মূলত আপনার ওই ট্রাকিয়ার পজিশনিং এর প্রবলেমের জন্য তার হচ্ছে অবস্ট্রাকশন হয় এয়ারওয়ে, এবং এই বাচ্চা ঘুমের মধ্যে মারা যায়। তাহলে এটা তো এই সিটস নিয়ে অনেক স্টাডি হয়েছে, জাপান থেকে শুরু করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, এবং দেখা গেছে যে শুধুমাত্র বাচ্চার পশ্চারটাকে যদি আপনি প্রপারলি রাখতে পারেন, বাচ্চা এত বড় বিপদ থেকে সেফ থাকবে। তাহলে অনেকগুলি গল্প করা হলো যে আমরা কিভাবে হচ্ছে আমরা আইডিয়া পেতে পারি। আচ্ছা, আইডিয়া পাওয়ার পরে আমরা কি করলাম, এটা তো হচ্ছে একটা আইডিয়া পেলাম
যে আমার বাংলাদেশে ম্যাটারনাল মর্টালিটি রেশিও, আপনারা অনেকগুলো আইডিয়া শেয়ার করলেন যে পোস্টপার্টাম হেমোরেজে মারা যায়, কেউ বললেন হচ্ছে আর্লি ম্যারেজের জন্য প্রবলেম হয়, কেউ বললেন যে হচ্ছে ট্রান্সপোর্টের প্রবলেম হয়, হয়তো চরে থাকে সেখান থেকে তার শুধুমাত্র নৌকা দিয়ে এসে হাসপাতালে আসতে পারবে, নৌকাটা নাই, আজকে নাই, মাঝি অন্য কোথাও গেছে, তাহলে কোনো উপায় নেই, ওখানে মারা যাবে। তাহলে আপনি এটা কি করবেন, এরপর আপনার কাজটা কি হবে, লিটারেচার রিভিউ করতে হবে। হ্যাঁ, রিগোরাস লিটারেচার রিভিউ। আপনি দেখবেন যে ম্যাটারনাল ডেথ নিয়ে বাংলাদেশে আর কি কি কাজ হয়েছে, বা ম্যাটারনাল হেলথ নিয়ে কি কি প্রোগ্রাম বাংলাদেশে আছে। এখন আপনারা তো হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে অনেকেই আমরা রিসার্চ পেপার পড়তে পারি না, বা হচ্ছে ওইভাবে পুরোটা পড়লেও বুঝতে পারি না। তাহলে আমি এখন ম্যাটারনাল হেলথ নিয়ে জানবো কি হবে? সহজ উপায়, আমার নিউজ পেপার পড়তে হবে ডেইলি। বাংলা নিউজ পেপার পড়েন কোনো সমস্যা নেই, ইংরেজি পড়েন কোনো সমস্যা নেই। আর কি, আর বিভিন্ন প্রতি বছর বিভিন্ন হচ্ছে আপনার সার্ভে হয়। হ্যাঁ, ম্যাটারনাল মর্টালিটি সার্ভে ইন বাংলাদেশ, দেখি আছে নাকি কিছু। হ্যাঁ, বাংলাদেশ ম্যাটারনাল মর্টালিটি এন্ড হেলথ কেয়ার সার্ভে 2016। ঠিক আছে, এটা আরেকটা সার্ভে মায়েদের স্বাস্থ্য নিয়ে বাংলাদেশে। তো আপনি নিউবি হিসেবে, হ্যাঁ, নতুন গবেষক হিসেবে আপনি কি করবেন, এই ধরনের রিপোর্ট গুলি হচ্ছে আগে পড়বেন। আপনার সায়েন্টিফিক পেপার আপনার জন্য এই মুহূর্তে বার্ডেন হবে, যখন একটু আপনার স্ট্রেংথ বাড়বে তখন আপনার জন্য এটা ইজি হবে আর কি। তো আপনি কি করলেন যে এই ধরনের রিপোর্ট গুলি পড়ে আপনি এই লিটারেচার রিভিউ করলেন, কিছু পেপারস পড়লেন। তারপরে আমরা কি করব, আমরা হচ্ছে লিটারেচার রিভিউ করে হচ্ছে আমরা এই গল্পটাকে আরেকটু ইন ডেপথ জানলাম। জেনে আমরা এখানে তো আপনার একটা নাটক যখন দেখি এর মধ্যে তো অনেক ক্যারেক্টার থাকে, হ্যাঁ, ভিলেন থাকে, নায়ক থাকে, এই থাকে সেই থাকে। তো আপনার এই স্টোরিতেও বা এই প্রবলেমেও অনেক ক্যারেক্টার থাকবে। আপনাকে ফাইন্ড আউট করতে হবে কোন বিষয়টা নিয়ে আমি হচ্ছে আগাবো। তাহলে এটাকে বলা হচ্ছে যে উই নিড টু এক্সপ্লেইন এন্ড মেজার দ্য প্রবলেম ক্যারেক্টারিস্টিক্স। কোন ক্যারেক্টার বা কোন বিষয়টাকে আমি পিক করবো আর কি এই গল্পের, এই প্রবলেমের। তারপরে কি করব, এই বিষয়ের সাথে ওই যে বললাম যে ম্যাটারনাল ডেথের সাথে আর কি কি অ্যাসোসিয়েটেড আছে সেই বিষয়টাকে আমরা ফাইন্ড আউট করব। তো এই যে ম্যাটারনাল ডেথের সাথে বা যেই বিষয়গুলোকে হচ্ছে আমরা ফাইন্ড আউট করতেছি, এইটাকে বলা হচ্ছে ভেরিয়েবল। একটা নাম তো দিতে হবে, রহিম বা হচ্ছে রফিক। আমি যদি নাম না দিই তাহলে তো ওই গ্রামের লোকজন ডাকবে কি হবে? তাহলে আপনার এই ক্যারেক্টারকে একটা নাম দিতে হবে, সেটার নাম হচ্ছে ভেরিয়েবল। যেমন আমরা 25 জন লোক নিয়ে একটা রিসার্চ করব, তাদের বয়সটা আমরা দেখতে চাই, তাহলে এই বয়সটা তো এক ধরনের ক্যারেক্টার, এটাকে আমরা এইজ দিয়ে হচ্ছে প্রকাশ করতেছি, এরকম আর কি। আচ্ছা, আমাদের কাছে কি আলাপ লেন্দি মনে হচ্ছে, বা হচ্ছে বোর ফিল করতেছি, বা হচ্ছে আরেকটু ফাস্ট গেলে ভালো হয়? কারো কোনো কমেন্টস আছে? কারো কোনো কমেন্টস আছে? নো কমেন্টস? নো কমেন্টস থাকলে তো আমি বুঝবো না। ওকে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আপনার ওভারঅল আমার মানে স্টেপস গুলি। আমরা এই যে এতক্ষণ যা গল্প করলাম, তো এইটাকে আপনাকে এখানে স্টেপস হিসেবে দেওয়া হয়েছে আর কি। যে আপনি প্রথমে প্রবলেম আইডেন্টিফাই করবেন, তারপরে লিটারেচার সার্ভে করবেন, মানে ওই প্রবলেমটা নিয়ে একটু পড়াশোনা করবেন, তথ্য উপত্য সংগ্রহ করবেন। তারপর হাইপোথিসিস কি, এটা আমরা একটু পরে যাই। তারপরে আপনি তথ্য উপত্য সংগ্রহ করলেন, ওইটাকে অ্যানালাইসিস করবেন, তারপরে একটা রিপোর্ট দাঁড়াবে, ওটা সবার সাথে শেয়ার করবেন।
এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এরপর হলো টাইপস অফ রিসার্চ। মানে অনেক ধরনের টাইপস, আপনি অনেক ধরনের বই পাবেন। হ্যাঁ, তো এইখানে আমি চেষ্টা করছি একদম র ম্যাটেরিয়াল নিয়ে আসার জন্য। ছোট বাচ্চাদের এই যে আপনার আখ খায়, হ্যাঁ, তো আখ খাওয়ার আগে কি করে যে আমি দেখতাম আমার ছোট ভাইকে, আম্মা কি করতো ওই আখটাকে একটু ওই যে এই বয়স্ক যারা পান খায় ওখানের মধ্যে একটু চেপে দিত, যাতে হচ্ছে আপনার প্রবলেম না হয়, বা হচ্ছে ইজিলি, ওর তো আসলে উদ্দেশ্য হচ্ছে আখ থেকে রস খাবে শেষ। তো আপনারা যারা আপনাদের যারা একটু অ্যাডভান্স জানতে চাই আমরা, বা আমাদের কাছে মনে হচ্ছে যে এই তথ্যগুলো একটু অল্প, তারা কি করবেন, যে কোনো একটা টেক্সট বই পড়বেন। এখানে জাস্ট হচ্ছে আপনার ওই মানে র ম্যাটেরিয়াল গুলো এখানে আছে। তবে আপনি যদি এখান থেকে পুরো কনসেপ্টটা ভালোভাবে নিতে পারেন, আপনি ইজিলি হচ্ছে অ্যাডভান্স ফেজে আস্তে আস্তে যেতে পারবেন। তো টাইপস অফ রিসার্চে একটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল রিসার্চ থাকে, একটা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ থাকে। ফান্ডামেন্টাল রিসার্চ কোনগুলো, আপনার হোয়াই থিংস হ্যাপেন, হ্যাঁ, এটা হলো আপনার ফান্ডামেন্টাল রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে হাউ থিংস হ্যাপেন, কিভাবে এটা হয়। তো এটা আরেকটু দেখি আমরা, এটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। আপনার ফান্ডামেন্টাল রিসার্চ ইট ফোকাসেস অন ওয়ান ডিসিপ্লিন, যে কোনো একটা বিষয় বা টপিকস নিয়ে ইস্যুতে হচ্ছে তারা এই গবেষণাটা করে। অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে যেটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকে। আমরা বলি না যে ম্যাথমেটিক্সে হচ্ছে অনার্স করতেছে, আরেকটা বলে যে অ্যাপ্লাইড ফিজিক্সে পড়াশোনা করতেছে। এরকম তো আমাদের বন্ধু বান্ধব আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। তো একটা হচ্ছে আপনার বেসিক বিষয়ে যে আপনার রিসার্চ গুলো হয়, মৌলিক বিষয়ে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ। অ্যাপ্লাইড হচ্ছে নামে বোঝা যাচ্ছে যে গবেষণাটা করে আপনি কোনো কিছু অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, তো ওটা হলো অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চ কি করে, প্র্যাকটিক্যাল প্রবলেম ডিল করে। আর ফান্ডামেন্টাল রিসার্চ কি করে, আপনার জেনারেল প্রবলেমটাকে সলভ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চের যে আপনার রিপোর্টটা রাইট করবে, এটা সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখে, কারণ হচ্ছে এটা ইন্টারডিসিপ্লিনারি। এই বিষয়টা আপনার অনেকগুলো বিষয়কে বা ইস্যুকে হচ্ছে লিঙ্ক থাকে, একটার মধ্যে একটা যুক্ত থাকে। সো এমন ভাবে লিখতে হয় যাতে ওই যেই 3টা বা 4টা সাবজেক্টের লোক এই বিষয়টা থেকে উপকৃত হবে। ওই যে কে একজন বলতো না যে রিসার্চ হচ্ছে আমার এনভায়রনমেন্ট এবং হেলথ আমি দুইটা দেখবো, তার মানে হচ্ছে সে খুব চমৎকার একটা এক্সাম্পল দিচ্ছে, এটা যে হিউম্যান বিইং এবং সারাউন্ডিং এনভায়রনমেন্ট দুইটার মধ্যে একটা রিলেশন আছে। তাহলে আমি যদি এই ধরনের কোনো রিসার্চ করতে চাই, তাহলে আমার রিপোর্টটা এমন ভাবে লিখতে হবে যাতে হেলথ কেয়ার প্রোভাইডার এটা বুঝতে পারে এবং এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট এটা বুঝতে পারে। বুঝতে পারলেন? সো আপনার তাহলে কি করতে হবে, ইন্টারডিসিপ্লিনারি পিপল আপনার এই বিষয়টা পড়বে এবং এখান থেকে উপকৃত হবে, এটা আপনি মাথায় রেখে হচ্ছে প্রসিড করতেছেন। তারপরে কি আপনার কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ স্টাডি। হ্যাঁ, আমরা কি সংখ্যাকে হচ্ছে প্রাধান্য দিব, না আমরা গুণগত কোন বিষয় প্রাধান্য দিব। যেমন মনে করেন আমরা এল্ডারলি পপুলেশন 50 জন 70 ইয়ার্স এর উপরে মানুষের একটি স্টাডি করব। কি স্টাডি করব, ওনাদের এই যে কোভিড সিচুয়েশনে, হ্যাঁ, কোভিড সিচুয়েশন আসলে ওনারা কেমন ফিল করতেছে, কেমন কি মনে হয় যে ওনারা এই যে বাড়ি থেকে বের হলে সব মানে ছেলের বউ, হ্যাঁ, তারপরে ওনার ওয়াইফ বলে যে এই মাস্কটা মোট করে যান, হ্যাঁ, বাড়ির থেকে আসেন, হাতটা ভালো করে ধুয়ে আসেন, ইত্যাদি ইত্যাদি। তারপরে দেখা গেল আগে চা খাওয়ার জন্য টং দোকানে বসতে পারতো, এখন ছেলে ধরে ধরে নিয়ে আসে, আবার আপনার বাইরে যাওয়া লাগবে না, আপনি বাসায় থাকেন, আপনার জন্য তো বাড়ির লোকজন ইনফেক্টেড হবে। হ্যাঁ, এরকম ঝামেলা করে। তাহলে আমরা এখন তার এই সোশ্যাল পারসেপশনটা দেখতে চাই। চাচা, আপনি হচ্ছে এই কোভিড এর মধ্যে আপনার এই যে চারপাশের লোকজন আপনার সাথে যা করে এই নিয়ে আপনার কি মানে মতামত কি? তাহলে এখানে কোয়ান্টিটি না, এখানে আমরা কোয়ালিটি ইস্যুটা এখানে কনসার্ন হতেছে।
হ্যাঁ, সংখ্যা না। এখানে আমরা কোন একটা বিষয়ের ভেতরের অংশটা আমরা বের করতে যাচ্ছি। আর কোয়ান্টিটি কি, যেখানে বোঝাই যাচ্ছে এখানে একটা সংখ্যার ইয়ে থাকবে আর কি, কি বলে, প্রাধান্য থাকবে। দেখেন এই চার্টটা দেখলে আমাদের আরো ক্লিয়ার হবে। কোয়ালিটেটিভ স্টাডিতে আমার কোয়ালিটি হচ্ছে মেইন কনসার্ন, কোয়ান্টিটেটিভ স্টাডিতে আমার হচ্ছে সংখ্যা এখানে একটা বড় ইস্যু। তারপরে এখানে অনেকগুলো তথ্য আছে, এর মধ্যে কোয়ালিটেটিভ স্টাডিতে আমি যে যখন গল্পটা বলছি আপনাদেরকে তাতে বোঝা যাচ্ছে এটা একটা ফ্লেক্সিবল স্টাডি। হ্যাঁ, একটা মানুষের সাথে আপনি আলাপ করবেন, তার পারসেপশন জানবেন, সেইটাকে আপনি একটা রিসার্চ ফ্রেমে বসাবেন। তার মানে কি, এটা একটা ফ্লেক্সিবল, ইভলভিং এন্ড ইমার্জেন্ট, এবং এটা আপনি ন্যাচারাল সেটিংসে যেতে হবে কোয়ালিটেটিভ স্টাডি করতে হলে। যেমন আপনি হিল ট্র্যাক্টে যদি যারা জুম চাষ করে, হ্যাঁ, তারা কি ধরনের মানে ডে টু ডে, ওখানে তো মেয়েরা সাধারণত আপনার জুম চাষ করে, মানে আর পুরুষরা সাধারণত মানে কি হোমস্টে করে। তো তাদের এবং ওরা দেখবেন যে ছোট বাচ্চা পিঠে করে নিয়ে চলে আসে, এবং দিন শেষে যখন ফিরে যায় তখন অনেক মানে ভারী, মানে কি বলে এটাকে, তাদের ফসল, সবজি টবজি এগুলো সব পিঠে করে নিয়ে বাসায় যায়। তো আপনি যদি এখন তাদের নিয়ে একটা কোয়ালিটেটিভ স্টাডি করতে চান, তাহলে কোথায় যেতে হবে? আপনার জুম চাষ যেখানে হয় ওখানে যেতে হবে। তাহলে সেটিংসটা হলো আপনার ন্যাচারাল। কোয়ান্টিটেটিভ স্টাডি, এটা আপনার আনফ্যামিলিয়ার জায়গাও আপনি করতে পারবেন। হ্যাঁ, যেমন হচ্ছে আপনি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে স্টাডি করতে চান, যে আপনার হসপিটাল একটা ডিজাস্টারে কতটুকু হচ্ছে স্টেবল থাকতে পারে বা কতটুকু হচ্ছে সার্ভিস দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। তাহলে আপনি সারা বাংলাদেশ থেকেই কিন্তু আপনি হসপিটাল নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, আপনি এটা ঢাকা থেকে নিতে পারেন, এটা ময়মনসিংহ থেকে নিতে পারেন, নেত্রকোনা থেকে নিতে পারেন, আবার এইদিকে পটুয়াখালী থেকে নিতে পারেন, রাইট? স্যাম্পলটা কোয়ালিটেটিভ স্টাডিতে ইউজুয়ালি স্যাম্পলটা ছোট হয়, আর কোয়ান্টিটেটিভ স্টাডিতে স্যাম্পলটা বড় হয়। এবং আপনার মোড অফ অ্যানালাইসিস, একটা হচ্ছে ডিডাকটিভ আর একটা হচ্ছে ইনডাকটিভ। ডিডাকটিভ এখানে মানে হলো আপনার স্ট্যাটিস্টিক্যাল, মানে আমরা অঙ্ক যে করি, তথ্য উপাত্ত নিয়ে আমরা অ্যানালাইসিস করি, এটা কোয়ান্টিটেটিভে এই তথ্য উপাত্তের খেলাটা বেশি। আর কোয়ালিটেটিভে এটা ইনডাকটিভ টাইপ অফ রিসার্চ, এবং এটা কাইন্ড অফ রিসার্চারের আপনার ওই ব্লু প্রিন্টের উপরে অনেক অনেক বেশি হচ্ছে ডিপেন্ড করে আর কি। আচ্ছা, যেমন হচ্ছে আপনার কোয়ালিটেটিভ রিসার্চ আমরা যদি হচ্ছে ড্রাগ অ্যাবিউজারের উপরে করতে চাই, হ্যাঁ, তাহলে আপনি তো হচ্ছে কেউ কি সে দেশে দেশে বলবে যে আমি ড্রাগ অ্যাবিউজ করি? তাহলে তো আপনি এখানে কি পাচ্ছেন না ওইভাবে, আপনার স্টাডি করার জন্য স্যাম্পল পাবেন না ওইভাবে। তারপরে আছে কি আপনার ফাইন্ডিংস। কোয়ালিটেটিভে এটা একটা হলিস্টিক ফাইন্ডিংস থাকে। ওই যে আমরা বয়স্ক লোকটাকে জিজ্ঞেস করছি যে আপনার পারসেপশনটা কি, আপনার কেমন বোধ হয়, আপনি কি করলে আপনি আর একটু মনটা ভালো থাকতো। হ্যাঁ, এটা তো আসলে কি হইতেছে, আপনার একটা হলিস্টিক চিন্তা ভাবনা। উনি অনেক কিছু বলবে, সেটাকে আপনি সুন্দর করে সাজায় একটা ফ্রেমে আনতে হবে। আচ্ছা, তারপরে আর কিভাবে ভাগ করা যায়? অবজারভেশনাল আর একটা হলো এক্সপেরিমেন্টাল স্টাডি। আচ্ছা, অবজারভেশনাল নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা আপনি অবজার্ভ করবেন। হ্যাঁ, মানে হচ্ছে আপনি দেখবেন এবং ওইখান থেকে তথ্য সংগ্রহ করবেন, ওটা অ্যানালাইসিস করবেন, একটা রিপোর্ট জেনারেট করবেন। এক্সপেরিমেন্টাল হচ্ছে এখানে আপনার কিছুটা এক্সপেরিমেন্ট থাকবে, এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা নিরীক্ষা থাকবে। অবজারভেশনালটা কিন্তু নন জাজমেন্টাল। যেমন তামিম বলল যে আমি আমি খুব ভালো ছেলে। এখন আমি অবজারভেশনাল যদি চিন্তা করি তাহলে আমি এটা নন জাজমেন্টাল, হ্যাঁ ঠিক আছে, সে বলছে সে ভালো ছেলে, ওকে আমি মেনে নিলাম। এক্সপেরিমেন্টাল পার্সপেক্টিভে যদি চিন্তা করি তাহলে আমি বিভিন্ন ভাবে এটা যাচাই বাছাই করার চেষ্টা করব। হ্যাঁ, এটা একটা জাস্ট গল্প বলার জন্য আর কি। তাহলে দেখেন আমার এই অবজারভেশনাল স্টাডির মধ্যে
ডেসক্রিপটিভ স্টাডি আছে আর একটা হচ্ছে অ্যানালাইটিক স্টাডি আছে। ডেসক্রিপটিভ স্টাডি হচ্ছে যেখানে আপনি ডেসক্রাইব করবেন একটা ঘটনা বা একটা ইভেন্ট বা একটা প্রবলেম। অ্যানালাইটিক্সে কি করবেন, আপনি অবজার্ভ করবেন, সেই তথ্যগুলোকে কালেক্ট করবেন এবং সেখান থেকে আপনি একটা রিপোর্ট জেনারেট করবেন। তো অ্যানালাইটিকের মধ্যে আপনার কেস কন্ট্রোল একটা স্টাডি আছে, যেখানে একটা গ্রুপ থাকে ডিজিজ আর একটা হচ্ছে ডিজিজ না, এরকম ক্রস সেকশনাল। এটার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনারা গাছের গুড়ি কাটার পরে অংশটা দেখছেন কখনো? যদি দেখে থাকেন তাহলে, অথবা এই যে কলমটা, এটাকে যদি আমি এভাবে কাটি তাহলে কি একটা স্লাইস, একটা ভিউ পাবো। এটার আরেকটা নাম হচ্ছে স্ন্যাপশট ভিউ। মানে একটা প্রবলেম বা একটা সিচুয়েশন অথবা সিচুয়েশনে ঠিক এই মুহূর্তে কি অবস্থা সেটা আমি একটা স্ন্যাপশট ভিউ নিলাম। এটা হলো ক্রস সেকশনাল স্টাডি। আরেকটা হচ্ছে ইকোলজিক্যাল আর কোরিলেশনাল। এটা একটা আরেকটার সাথে রিলেশন আমরা দেখব। আরেকটা হচ্ছে আপনার কোহর্ট। আপনারা সহজভাবে মনে রাখার জন্য এটাকে ফলো আপ স্টাডি মনে রাখতে পারেন। আচ্ছা, এক্সপেরিমেন্টাল স্টাডিজ কি ধরনের স্টাডিজ আছে? এক্সপেরিমেন্টাল স্টাডিজের সবচেয়ে ওয়েল নোন হচ্ছে আপনার, মানে আমরা অনেকবার শুনি এই নামটা হচ্ছে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল বা আরসিটি। যেমন কোভিড ভ্যাকসিনের এখন ট্রায়াল চলতেছে, আমরা বলতেছি না যে ট্রায়াল চলতেছে, ক্লিনিক্যাল ট্রায়ালস। আচ্ছা, আর কি আছে? ফিল্ড ট্রায়ালস আছে, কমিউনিটি ট্রায়ালস আছে। আচ্ছা, এইখানে হলো আপনার কি, যে আমরা যে বিভিন্ন স্টাডি আছে এর মধ্যে কোন স্টাডিটা সবচেয়ে স্ট্রং তার একটা পিরামিড। দেখেন একদম নিচে আছে কেস রিপোর্ট, কেস সিরিজ। মনে করেন আমি যদি এখন চিকুনগুনিয়া পজিটিভ হয়ে থাকি, তাহলে আমাকে নিয়ে যদি একটা রিপোর্ট লেখা হয় এবং এটা যদি সায়েন্টিফিক পেপারে পাবলিশড হয়, তাহলে এটা কি হবে? কেস রিপোর্ট। শুধু আমি না, আমি এবং আমার প্রতিবেশী আরো 10 জনের চিকুনগুনিয়া, হ্যাঁ, তাদেরকে নিয়ে একটা সিরিজ লেখা হলো, সেটা হবে কেস সিরিজ। তাহলে এটা লোয়েস্ট আপনার ভ্যালু ক্যারি করে, লেভেল অফ এভিডেন্স ক্যারি করে। তারপরে কেস কন্ট্রোল, এরপরে কোহর্ট, এরপরে এই যে উপরের দিকে আরসিটি, ক্লিনিক্যাল ট্রায়ালস, মেটা অ্যানালাইসিস, হ্যাঁ, এগুলো একদম টপে। মানে এই ধরনের কোন স্টাডি করলে এটাকে এভিডেন্স বেসড ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে কনসিডার করা হয়। আচ্ছা, আমি এখন একটা ছোট্ট গ্রুপ ওয়ার্ক করি, সেটা হলো আবার একটা ভোট দেন সবাই। হ্যাঁ, 10টা পর্যন্তই আমাদের প্ল্যান। হ্যাঁ, আশা করে যে 10টা পর্যন্তই হবে। জি, আমি একটা ভোটিং ইয়ে দিছি আপনাদেরকে, দেখেন গুগল ফর্মে। হ্যাঁ, এটা একটু ভোট করেন তো সবাই, দেখি আপনাদের ইয়েটা। চ্যাট বক্সে আপনার গুগল ফর্ম দেওয়া হয়েছে। আচ্ছা, এটা তো দেখানো যাবে না, দেখলে তো সবাই একই অ্যান্সার দিবে, ভুল হয়ে গেছে। আমরা ডিসকাশনের মধ্যে হচ্ছে গ্রুপ ওয়ার্কগুলো করব, তাহলে আপনাদের কনসেন্ট্রেশন যদি প্রপারলি থাকে এটাকে আপনার দ্বিতীয়বার পড়তে হবে না। হ্যাঁ, আপনি সেশন থেকে বের হয়ে গেলেও তথ্যগুলো আপনার মাথায় থাকবে। মানে হিউম্যান ব্রেনের ক্যাপাসিটি কিন্তু খুবই স্ট্রং। আপনার পেন ড্রাইভ, গিগাবাইট, মেগাবাইট এগুলি দিয়ে কাজ হবে না। আপনি যদি তবে এটা প্র্যাকটিসের ব্যাপার, যে আমি মনে রাখবো, তথ্য আমার মাথায় থাকবে, টোটালি প্র্যাকটিস।
ঠিক আছে জি, 11 জন আমরা ভোট করছি, সবাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে আমরা এতক্ষণ আলাপ করলাম, তাহলে হচ্ছে আপনার এই একটা স্টাডি যদি আমরা করতে চাই, সেই ক্ষেত্রে আমার স্টেপস গুলি কি দাঁড়াচ্ছে? স্টেপস গুলি হচ্ছে, প্রথমে আমি একটা প্রবলেম আইডেন্টিফাই করব, তারপরে কি করব, ওই তথ্য নিয়ে আমি হচ্ছে লিটারেচার রিভিউ করব। লিটারেচার রিভিউ মানে হচ্ছে আমি ইন ডেপথ জানবো এই তথ্যটা নিয়ে। তারপর হচ্ছে কি, লিটারেচার রিভিউ করার পরে আমি কি করব, একটা সহজ করে বলে আমরা লিটারেচার রিভিউ করলাম, ওর একটা রিসার্চ কোশ্চেন দাঁড় করাবো। তারপরে কি করতেছি, হাইপোথিসিস দাঁড় করাতে পারি যদি আমার স্টাডি এটা অ্যালাউ করে। অথবা আমি সহজ করে বললে, আপনি প্রথমে একটা প্রবলেম আইডেন্টিফাই করবেন, সেইখান থেকে সেই তথ্য নিয়ে আপনি লিটারেচার রিভিউ করবেন, মানে আরো পড়বেন, আরো জানবেন, আরো জানবেন। লিটারেচার রিভিউ করে দেখবেন যে আপনার এরিয়া অফ ইন্টারেস্ট বা আপনি যে বিষয়টা নিয়ে গবেষণা করতে চান সেটা নিয়ে আগে কেউ গবেষণা করে ফেলছে কিনা, অথবা আগে যে স্টাডি গুলো হয়ে গেছে সেই স্টাডি গুলোর মধ্যে কোনো গ্যাপ আছে কিনা। হ্যাঁ, আপনি যা করবেন এটা নোভিস কিনা, মানে নতুন কিনা, এবং এটা টাইমলি কিনা। মানে 80 সালে শিশু স্বাস্থ্য উন্নয়নে যা করলে ভালো হতো, আপনি ওই বিষয়টা নিয়ে তো 2020 সালে স্টাডি করে লাভ নেই, কারণ এটা মানে ইম্প্যাক্ট অন লাইফটা ওইভাবে রিমার্কেবল হবে না। ঠিক আছে, সব শেষে হলো কি আপনার, এরপরে কি আপনি কি করবেন, ডাটা কালেকশন করবেন, তথ্য উপাত্ত কালেকশন করবেন। তথ্য উপাত্ত কালেকশন করে কি করবেন, আপনি অ্যানালাইসিস করবেন। হ্যাঁ, অ্যানালাইসিস মানে বিভিন্ন অ্যানালাইটিক্যাল টেকনিক ব্যবহার করে আপনি অ্যানালাইসিস করে আপনার একটা রেজাল্ট দাঁড়াবে। তারপরে আপনি কি করবেন, রিপোর্ট রাইটিং করবেন, রিপোর্ট লিখবেন। এই যে স্টাডিটা করলেন এটার উপর রিপোর্ট লিখবেন, বা আমরা যে থিসিস লিখি বলি, যে আমরা যারা থিসিস বলে না, যে অনেকে শুনবেন যে থিসিস করে বা তার রিসার্চ পেপার রাইট আপ করে, তাহলে ওই ওই রিপোর্ট রাইটিং এর পরে এরপরে কাজ হবে কি, আপনি এই স্টাডিটা করছেন, এটা পাবলিশ করতে হবে, সায়েন্টিফিক কমিউনিটি জানতে হবে যে আপনি এটা করছেন, এই অ্যাক্টিভিটিটা আপনার। তাহলে আমি আরেকবার রিভিউ করতেছি, আমাদের ইনিশিয়ালি এই ছোট ছোট বিষয়গুলোই হচ্ছে বারবার হচ্ছে রিকল করতে হবে, যাতে আমরা যখন আরেকটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করব বা পড়বো বা জানবো, তখন যেন এই বিষয়গুলোতে কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, তাহলে ফার্স্ট প্রবলেম আইডেন্টিফিকেশন, তারপরে হচ্ছে আমি লিটারেচার রিভিউ, বা হচ্ছে আপনার মনে রাখার জন্য বলবেন যে আমি ওই সমস্যা নিয়ে আরো একটু পড়াশোনা করব। এই আরো একটু পড়াশোনা হলো লিটারেচার রিভিউ। তারপর আপনি কি করলেন, রিসার্চ কোশ্চেন আপনি রেডি করলেন, যে আপনি আসলে এই প্রশ্নটার উত্তর খুঁজে পেতে চান এই স্টাডির মাধ্যমে। এরপরে আপনার গবেষণার ধরনে, এরপরে আপনি এরপরের স্টেপগুলো সহজ করে মনে রাখেন। এরপরে আপনি ডাটা কালেকশন করবেন, তারপরে সেটা অ্যানালাইসিস করবেন, তারপরে একটা রিপোর্ট রাইট আপ করবেন। রিপোর্ট রাইট আপ আপনার যখন হয়ে গেল, তখন আপনি এটাকে পাবলিশ করবেন, যাতে অন্যরা জানে আপনার এই স্টাডি রিপোর্ট, এবং এখান থেকে কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্টে এটা যেন ইউজ করা যায়। আচ্ছা, এরপরে আসতেছে রিসার্চ মেথডস এবং রিসার্চ মেথডোলজি। বিষয়টা কি, এটা খুব কনফিউশন হয়। আপনি দেখবেন অনেক সময় সিনিয়র লেভেলের লোকজনেরও এটা কনফিউশন হয়। বিষয়টা কি, রিসার্চ মেথডোলজিটা আগে দেখাই। রিসার্চ মেথডোলজিটা হচ্ছে, আপনি এটা একটা প্রসেস বা ওয়ে যার মাধ্যমে আপনি সিস্টেমেটিক্যালি সলভ এ রিসার্চ প্রবলেম, আপনি একটা রিসার্চ প্রবলেমকে সিস্টেমেটিক্যালি সলভ করবেন।
তারপর কি বলছে যে essentially it is the procedure by which researchers go about their work of describing, evaluating and predicting phenomena. এখানে অনেকগুলো কথা আছে, আপনি এক কথা মনে রাখবেন কি সিস্টেমেটিক ভাবে যে উপায়ে আপনি আপনার গবেষণা সমস্যাটাকে সমাধান করবেন সেটাই হচ্ছে আপনার রিসার্চ মেথোডোলজি। ঠিক আছে, ছোট্ট করে মনে রাখার জন্য আপনি সিস্টেমেটিক ভাবে আপনার রিসার্চ প্রবলেমটাকে যেভাবে সলভ করবেন সেই প্রসেস বা ওয়েটাই হচ্ছে আপনার রিসার্চ মেথোডোলজি। ফাইন, মেথড কি তাহলে? মেথড হচ্ছে আপনার রিসার্চ মেথডস আর অল দোজ মেথডস এন্ড টেকনিকস দ্যাট আর ইউজড ফর দ্য কন্ডাকশন অফ রিসার্চ। আপনি এই যে রিসার্চ করবেন না, এর মধ্যে তো অনেকগুলো স্টেপস আছে, কালেকশন অফ ডাটা, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, তারপর হচ্ছে আপনার রেজাল্ট অ্যাকুরেসি আপনি দেখবেন। তাহলে সহজ করে বললে আপনার ওই স্টেপস গুলো আপনি কোন টেকনিকে করতেছেন সেটা হচ্ছে আপনার মেথডস। এটাকে যেমন তিনটা ভাগে ভাগ করছে, আপনি কিভাবে ডাটা কালেকশন করবেন সেটা একটা মেথড আছে, আপনার স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আপনি যে তথ্যপত্র সংগ্রহ করলেন এটাকে তো অ্যানালাইসিস করবেন, সেটা কিভাবে করবেন, আর একটা হচ্ছে আপনার রেজাল্ট আপনি ইভালুয়েট করবেন। তাহলে সহজ করে যদি আমরা মনে রাখি রিসার্চ মেথোডোলজিটা কি, পুরো প্রসেসটা যার মাধ্যমে আপনি আপনার প্রবলেমটাকে সলভ করলেন। মেথডটা কি, সহজভাবে মনে রাখার জন্য আপনার যে এখানে স্টেপস গুলো আছে বা এই পুরো প্রসেসটা করতে যে আপনি যে টেকনিক গুলো আসলে অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে আপনার রিসার্চ মেথডস। এই ছিল মোটামুটি আজকে আমাদের আলোচনার বিষয়। আমরা লাস্ট আরেকটা গ্রুপ ওয়ার্ক করব, তারপরে আপনাদের সবাইকে ভোট অফ থ্যাঙ্কস, সবাইকে ধন্যবাদ জানানো হবে। আচ্ছা, এটা হলো স্টেপস অফ এ রিসার্চ অ্যাক্টিভিটি। আমরা কিভাবে একটা রিসার্চ যদি করতে চাই কিভাবে করব। আবার গুগল ফর্মে যান, আপনাদের যতটুকু মনে আছে যা মন চায় লিখতে থাকেন, এখানে পাস ফেল নাই। হ্যাঁ, শুধু আপনাদের মানে ফিডব্যাকটা দেখতে চাই, কতটুকু মনে আছে আপনাদের। আমরা কি কেউ লিখতেছি? জি ভাইয়া, লিখতেছি। আচ্ছা ঠিক আছে, জি থ্যাংক ইউ। আপনারা কি করবেন, অনেক বড় করে লিখবেন না, শুধু ওই স্টেপ গুলোর নামটা লিখবেন, কমা দিবেন, স্টেপ গুলোর নামটা লিখবেন, কমা দিবেন। হ্যাঁ, পুরোটা লিখতে হবে না, আপনাদের জন্য স্পেসে প্রবলেম না হয় এই জন্য প্যারাগ্রাফ দিয়ে দিছি। আচ্ছা, ইন দ্য মিন টাইম আমাদের প্ল্যান থাকবে যে আপনার এই রিসার্চ মেথোডোলজি, ইন্ট্রোডাকশন টু রিসার্চ মেথোডোলজির সাথে আমরা কয়েকটা অ্যাক্টিভিটি হ্যান্ডস অন ট্রেনিংও করব বা হ্যান্ডস অন প্র্যাকটিসও করব। যেমন হচ্ছে আপনার কোভিড সিচুয়েশন চলতেছে এখন, তো আমরা কেস রিপোর্ট, কেস সিরিজ এবং হচ্ছে একটা বেসিক স্টাডি, হ্যাঁ, করতে পারি। আপনারা কি ইন্টারেস্টেড আছেন? তাহলে হচ্ছে আপনাদের সাথে কিছু আইডিয়া শেয়ার করা যেতে পারে।
হ্যাঁ, সবার ফিডব্যাকটি বেশ চমৎকার। আইডিয়া জেনারেশনটাকে সব মোটামুটি অলমোস্ট সবাই হচ্ছে প্রায়োরিটি দিচ্ছেন আর কি। হ্যাঁ, চমৎকার। তারপর হচ্ছে সেশন লম্বা সময়ের জন্য হলেও আপনাদের ইয়েটা মানে কনসেন্ট্রেশন ছিল। আচ্ছা, অনেক ধন্যবাদ। 8 জন রেসপন্স করছেন। আমরা অলমোস্ট নিয়ার টু এন্ড আওয়ার সেশন, আমাদের সেশনের প্রায় শেষের দিকে। আমি তাহলে আপনারা এটা সাবমিট করতে থাকেন, একসাথে আমি আইডিয়া গুলো আপনাদের সাথে শেয়ার করি, সো দ্যাট আপনারা গ্রাজুয়ালি টিম হয়ে ছোট ছোট মানে আপনার তথ্য কালেক্ট করতে পারেন। একটা হচ্ছে আমাদের রিলেটিভদের মধ্যে অনেকেই কোভিড পজিটিভ আছে বা ওনারা রিকভার করছেন। তো আমরা কেস রিপোর্ট কিভাবে লিখতে হয় এটা জানার জন্য আমরা কি করতে পারি, এই মানে রিলেটিভ অথবা ফ্রেন্ড সার্কেল ওনাদের ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতে পারি। এটা কি আমাদের জন্য পসিবল হবে, না এটা খুব কঠিন কাজ হবে? তাসকিরুল অথবা ফিরদাউসুল আলম যে কোনো একজন মাইক্রোফোনটা অন করে বলে। আমরা কি কেস স্টোরি কেস সিরিজ নিয়ে, আচ্ছা কোন বইটা ফলো করবেন? ঠিক আছে, ঠিক আছে। ফিরদাউসুল আলম, ফিরদাউস কি আপনি থার্ড ইয়ারে না? আচ্ছা, তাহলে আমরা আইডিয়াটা হচ্ছে ফোর্থ ইয়ার। ঠিক আছে, আমরা কোভিড কেস, হ্যাঁ কেস হিস্ট্রি নিব। কতজন? 10 জন। আচ্ছা, 10 জনের কি কি হিস্ট্রি নিব? আপনার আমি তাহলে একটা কাজ করি, তামিম হচ্ছে আজকে হচ্ছে তামিমের ইমেইলে আমি কয়েকটা টেমপ্লেট আপনাদেরকে শেয়ার করে দিব, কি কি ইনফরমেশন কালেক্ট করবেন, কিভাবে করবেন। আপাতত আপনারা এই ইনফরমেশন গুলো কালেক্ট করেন, যেহেতু নেক্সট সেশনের আগে একটা বড় গ্যাপ পাবো। তো আমার ধারণা এর মধ্যে এই তথ্যগুলো কালেক্ট হয়ে গেলে আমরা কেস রিপোর্ট কিভাবে লেখে, কেস সিরিজ কিভাবে লেখে এবং একটা বেসিক স্টাডি কিভাবে করে। আমার রিসার্চ ইন্ট্রোডাকশন টু রিসার্চ মেথোডোলজি শেষ হতে হতে আমাদের খুব রিমার্কেবল পাবলিকেশনস না হলো অ্যাটলিস্ট আমরা যেন লেখালেখিটা শুরু করতে পারি। হ্যাঁ, সেটা আমরা ইনশাল্লাহ এই রিসার্চ মেথোডোলজি শেষ হওয়ার সাথে সাথে বা হচ্ছে একই সাথে প্যারালালি যেন আমরা এই কাজটা করে ফেলতে পারি, সেরকম একটা ফ্রেমওয়ার্ক আমি তামিমের ইমেইলে শেয়ার করে দিব, তামিম আপনাদের সাথে সবার সাথে শেয়ার করে দিব। তো সবাইকে অনেক ধন্যবাদ এই লম্বা সময় ধরে হচ্ছে আপনার এই ধৈর্য ধরে পুরো সেশনটা হচ্ছে অ্যাটেন্ড করার জন্য, এবং আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন খুব চমৎকার ছিল। হ্যাঁ, আপনারা শেষ পর্যন্ত কিন্তু আপনাদের এই টিম ওয়ার্ক গুলি খুব ভালো ছিল আর নেক্সট সেশনের প্ল্যান হচ্ছে 15 তারিখ, 15ই নভেম্বর আর কি। এর মধ্যে হচ্ছে আপনার 15 তারিখ পর্যন্ত এক্সটেন্সিভ ট্রাভেলের মধ্যে থাকবো। তবে আপনাদেরকে যে ফ্রেমওয়ার্কটা ইমেইলে শেয়ার করা হবে, কতটুকু প্রোগ্রেস হলো আপনাদের সাথে ইমেইল অথবা গ্রুপে কমিউনিকেশনস থাকবে। এবং যদি আমার জন্য যদি পসিবল হয় আমি চেষ্টা করব, মাইশা যদি পসিবল হয় আমরা কি শর্ট একটা নোটিসে যে আগামী 2 দিন বা 3 দিন পরে আমরা একটা মিটিং করতে চাই, আমরা কি করতে পারবো? জি ভাইয়া, করা যাবে। মানে কোন পার্টিসিপেন্টসটা টার্গেট করে করতে চান সেটা জাস্ট জানালে হবে। ওকে ফাইন, তাহলে ওই ফ্রেমওয়ার্কে আমাদের ডাটা কালেকশন এবং হচ্ছে অন্যান্য প্রসিডিউর রাইট আপে কতটুকু প্রোগ্রেস হলো এটা জানার জন্য আমরা একটা শর্ট জাস্ট হচ্ছে 15 মিনিটস বা 30 মিনিটস এর একটা ব্রিফ মিটিং করতে পারি এই 15 নভেম্বরের আগে। আর যদি এটা মিস করি তাহলে 15 নভেম্বরে ইনশাআল্লাহ সবার সাথে দেখা হবে। জি ভাইয়া, করা যাবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।
আমার জন্য দোয়া রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম।